জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। ১৭ মাসে ডোনাল্ডোর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক নেই, আজ আসছেন ঢাকায়। বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। রোদে হয়ে ওঠে অসহনীয়, বৃষ্টিতে জলাবদ্ধতা, উভয় সংকটে ঢাকার বাসিন্দারা। কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকায় ধুঁকছে মহানগর। শিল্পাঞ্চল ছাড়া কোথাও শিল্প প্রতিষ্ঠানে নির্মাণে গ্যাস বিদ্যুৎ সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত। ঋণ পেতে লাগবে সেবা সংস্থার ছাড়পত্র, বাধাগ্রস্ত হবে বিকাশ, বলছেন ব্যবসায়ীরা। এবং বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ। ইনজুরি নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তাসকিন, চলবে চিকিৎসা। সাইফুদ্দিনের পরিবর্তে মিরাজকে নিয়ে ভাবনায় নির্বাচকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এ সফর সম্পর্কে জোরদারি লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। সরকারি পর্যায়ে বৈঠকেই সফরের মূল আকর্ষণ। তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। মূল দ্বিপাক্ষিক বৈঠকটি হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। ব্যস্ততার কারণেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার এবারের ঢাকা সফরের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারবেন না। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কথায় স্পষ্ট হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার বিষয়টি এবারে ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নয়। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি সহ আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায়ই নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে। তার সফরের উদ্দেশ্যই বাকি, তবে বিষয়টি পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র নাক গলালেও আপাতত এই কাজটি যে আর করছেন না তা স্পষ্ট করলেন আজকের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র বেদান্ত প্যাটেলকে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। 17 মাসের মধ্যে তৃতীয়বার এই সফরে কেন তিনি রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন না বিষয়টি জানতে চাওয়া হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বারবার কথা বলা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্ন রাখা হয় বেদান্ত প্যাটেলের কাছে। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ব্যস্ততার কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না ডোনাল্ড লু। Our government officials meet with or not, the schedule, time of day, lots of other things. Assistant Secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh. He is there to strengthen bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous Indo-Pacific region. In Bangladesh, he will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including deepening our economic ties and ways that we can collaborate further to address climate issues. 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে তার সফরে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। অন্য প্রসঙ্গ, এ আবার কেমন নগরী? রোদ উঠলে হয়ে ওঠে অসহনীয়, আর বৃষ্টি হলে হয় জলাবদ্ধতা, সঙ্গে যানজট আর দূষণ তো আছে। নগরবাসীর জন্য এ যেন উভয় সংকট। জীবন আর জীবিকার তাগিদে ফেরাও যাচ্ছে না এ নগর ছেড়ে। নগরবিদরা বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণে ধুঁকছে নগর। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। থামা যায় না। তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক আর ধরনী একটু স্বস্তি পাক। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই
পানি করে উঠতে যায়। আমরা দরখাস্ত পর্যন্ত করছি, সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। এই হলো তিলোত্তমা ঢাকার এখনকার চিত্র। কথায় কথায় গ্রীষ্মের তাপমাত্রার পারদ ছুঁয়ে যায় 38-এর কোটা। মরুর উত্তাপে নগরীতে নেমে আসে বৃষ্টির জন্য ঘোর হাহাকার। ভাগ্য বদলায়, অঝোর ধারায় হয় বৃষ্টি, তবে ফলাফল হিতে বিপরীত। অল্প বর্ষণেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক, আবারও সেই ভোগান্তির পুনরাবৃত্তি। একটু বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। পানি আটকে থাকে। গতকালকে আমি মিরপুরে গেলাম, ওখানে দেখলাম যে মানে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এমন সংকটকে প্রতিনিয়তই যেন সঙ্গ দিচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজটের মতো নাছোড়বান্দা শব্দগুলো। নিত্যদিনের এমন সমস্যায় কংক্রিটের আবর্জনায় ঠাসা রাজধানীতে যারা বসবাস করেন তারা অনেকটাই বাধ্য হয়ে, কেউ জীবিকার তাগিদে, কেউ আবার সুন্দর ভবিষ্যতের আশায়। ডাক্তার কন, লেখাপড়া কন, চাকরি কন, যে কোনো ব্যাপারেই ঢাকা হইল কেন্দ্রস্থল। বাবু বলে তো এই সুবিধাটা নাই। ঢাকায় চাকরি, ব্যবসা, ওয়াইফ চাকরি করে, আমি ব্যবসা করি। আয়তনের তুলনায় ঢাকা এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। উত্তর সিটি কর্পোরেশনের তুলনায় দক্ষিণের জনসংখ্যার ঘনত্ব প্রায় ৯,০০০ বেশি। সারা দেশের বিবেচনায়ও এই সিটি কর্পোরেশনের জনসংখ্যা মাথা ব্যথার কারণ। রাজধানী ঢাকায় এই সবুজ এখন আর খুঁজে পাওয়া যায় না। তার উপর এখন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ২০৫০ সাল নাগাদ এমন অবস্থা জলবায়ু পরিবর্তনের যদি অব্যাহত থাকে তাহলে রাজধানীতে জনসংখ্যা বাড়বে প্রায় ৫০ লক্ষ। এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে প্রাণ এবং প্রকৃতি। তাই তারা বলছেন এখনই সময় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণের। শুধু তাই নয়, নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগরবাসী। বাংলাদেশের মানুষ যদি আফ্রিকা, তানজানিয়াতে গিয়ে কর্মের সন্ধানে যেতে পারে, তাহলে ঢাকার মানুষও যারা ঢাকায় রংপুর থেকে এসেছে কাজ করতে, তারা যদি রংপুরে ভালো সুযোগ সুবিধা পায় রংপুরে যাবে। যে কোনো বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, বিচ্ছিন্ন উন্নয়ন উদ্যোগের দায়ভার আসলে দায়িত্বশীলেরা। শহরের সীমান্তে আবাসন, শিক্ষাকেন্দ্র, চিকিৎসা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করতে হবে বলেও পরামর্শ দেন তিনি। তবে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন আছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ইকোনমিক জোন কিংবা সরকার নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে সেবা সংস্থার ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো রকম আলোচনা ছাড়াই এ ধরনের কঠোর সিদ্ধান্ত দেশের শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মত ব্যবসায়ীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে ২৫ এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সবগুলো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করা এই সার্কুলারে ঋণের পাশাপাশি লিজ এবং বিনিয়োগ সুবিধা দেওয়ার আগে ছাড়পত্র যাচাই করে নিতে বলা হয়। অবশ্য এর আগে ৮ এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেখানে রয়ে গেছে নানা জটিলতা। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। বাট কেন? বিকজ আমাদের এখনও ইকোনমিক জোনগুলো কি আসলে রেডি কিনা। গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি, আপনারা জানেন সংযোগ পাই বা না পাই ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়।
তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ইকোনমিক জোনগুলোকে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার পরে এই সিদ্ধান্ত কার্যকরের মত তাদের। এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়েছে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন করে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো, চাহিদা তার চেয়ে অনেক বেশি। আগামীতে কলকারখানা করার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না লাখ লাখ বেকারের, এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। অর্থের বিনিময়ে এনএসআই ভুয়া চাকরি দেয়া চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এনএসআই ও ডিবির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবি জানায়, ভুয়া প্রশিক্ষণ শেষে এনএসআই চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে আসছিল চক্রটি। নিত 10 থেকে 15 লাখ টাকা। ঘটনাস্থল থেকে কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড সহ বেশ কিছু আলামত জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাতিয়ে নেওয়া অর্থ নীলফামারীতে চক্রের আরেক সদস্যের কাছে আছে বলে জানিয়েছে ডিবি। চক্রের বাকি সদস্যদের খোঁজে অভিযান চলছে। গাজীপুর টঙ্গীর পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছে এবং আমরা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভুয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকার পর চট্টগ্রামে শুরু হজযাত্রা। মধ্যরাতে 419 হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, হজে গত বছর 10,000 যাত্রী গেলেও এবার কমে 8,000-এ নেমেছে। চট্টগ্রাম থেকে মদিনায় 2টি এবং মক্কায় 20টি সহ মোট 22টি হজ ফ্লাইট যাবে সৌদি আরবে। পরে হাজিদের ফুল দিয়ে হজ বরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। রাত 2:30টার দিকে একে একে বিমানে উঠেন হাজিরা। 3টা 20 মিনিটে যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড়ে যায় বাংলাদেশের বিমানের ফ্লাইটটি। কিছুক্ষণ পর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের সেই স্বপ্নের টি-20 বিশ্বকাপ স্কোয়াড, যেটা কিনা 12টা 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শেষ মুহূর্তে কিন্তু সেই স্কোয়াডে হয়তো বা একটা চমক দেখা যেতে পারে, কারণ আগেই কিন্তু নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল, সেই সিরিজের দলটাই কিন্তু বিশ্বকাপের দল হবে। তবে শেষ মুহূর্তে বলছিলাম চমক হতে পারে, কারণ শেষ 2 টি-20তে সাইফুদ্দিনের শুধুমাত্র যে খরুচে বোলিং তাই নয়, তার বোলিং অ্যাপ্রোচ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে হয়তোবা যে 15 সদস্যের স্কোয়াড কিংবা 15 সদস্যের স্কোয়াড না হলেও যেহেতু বিশ্বকাপের আগে আমাদের একটা আমেরিকার বিপক্ষে সিরিজ রয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজ, সেই সিরিজে কিন্তু নাম ইনক্লুড হতে পারে মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা সাম্প্রতিক সময়ে কোনো আলোচনায় ছিলেন না। এই একটা চমক বাদে হয়তোবা যে প্রত্যাশিত যে দল, সে দলটাই হয়তো মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেবে। তবে একটু বলে রাখতে চাই যে সাইফুদ্দিনের কথা বলা হচ্ছিল, মেহেদী হাসান মিরাজের কথা বলা হচ্ছিল, আমরা জানতে চেয়েছিলাম তাসকিনের আপডেটটা, কারণ গেল 2 দিন কিন্তু অর্থাৎ 5ম টি-20 ম্যাচের আগে তিনি যে চোট পেয়েছিলেন এবং তার একটা ফ্র্যাকচারও ধরা পড়েছে। এরপর থেকে কিন্তু তাসকিন টক অফ দ্য টাউন ছিলেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তাসকিন আহমেদও হয়তো 15 সদস্যের যে স্কোয়াড, সেই স্কোয়াডে যাচ্ছেন। গতকাল মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি নাজমুল হাসান পাপন, 3 নির্বাচক, হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে এবং শান্তর মধ্যে কিন্তু একটা মিটিং হয়েছে। তো 12:30টার সময় আসলে দল ঘোষণা করা হবে, এরপরই আসলে বিস্তারিত জানানো যাবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে টাইগারদের যে বিশ্বকাপ স্কোয়াড, যেটি কিনা 12:30টায় ঘোষণা করা হবে, তার সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। 17 মাসে ডোনাল্ড লুর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক নেই, আজ আসছেন ঢাকায়। রোদে হয়ে ওঠে অসহনীয়, বৃষ্টিতে জলাবদ্ধতা, উভয় সংকটে ঢাকার বাসিন্দারা। কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকায় ঢুকছে মহানগর। এবং শিল্পাঞ্চল ছাড়া কোথাও শিল্প প্রতিষ্ঠানে নির্মাণে গ্যাস বিদ্যুৎ সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত। ঋণ পেতে লাগবে সেবা সংস্থার ছাড়পত্র, বাধাগ্রস্ত হবে বিকাশ, বলছেন ব্যবসায়ীরা। এই ছিল সময় সংবাদে। এই সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। ধন্যবাদ তানভীর। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সবার।